আসসালামু আলাইকুম। দেশে বা বিদেশে যে যেখানে আছেন, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আহ, কেউ যদি শুনতে পারেন একটা থামস আপ দিবেন। আমি তাহলে আমার আজকের লাইভ আসার কারণ আগে বলেছি, আমি লাইভ আসবো। গতকালকে আসার কথা ছিল, একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো যতটুকুই অনেক শর্টে কিছু বলার চেষ্টা করব, বিকজ আমি মনে করি এই জিনিসগুলো আপনাদের জানা দরকার। প্রথমে বেশ কিছু নাশকতা হয়েছে গত কয়েক দিনে। আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন আপনারা? জাস্ট একটা থামস আপ দিবেন বা কেউ একজন একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এভরিথিং ইজ গোয়িং অন পারফেক্ট। অলরাইট, একজন ঢুকেছেন, আলম সাহেব। আপনি কি আমাকে, আমার ভয়েসটা ক্লিয়ার? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? ক্যামেরা, মানে জাস্ট জানতে চাচ্ছি যে ভয়েসটা কি ক্লিয়ার? ওকে, ফাইন, লেট মি স্টার্ট। আমি জাস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়েই অ্যাকচুয়ালি আমি গত কয়েক ঘন্টা বেশ অনেক রেসপন্সিবল মানুষের সাথে কথা বলেছি, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। তো প্রথমে আগুনের কারণ ভেরি ডিফিকাল্ট এখন বলা। আগুনটার ঘটনা প্রেক্ষাপট এবং বেশ কিছু রিউমার, বেশ কিছু স্পেশালি এই বিষয়গুলোতে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ বেশ দুইটা বড় বড় স্ট্যাটাস লিখেছেন। ওখানে আমি কিছু কমেন্টও করেছি। মুস্তাফিজ ইজ রেসপেক্টেড, উই ওয়ার্ক টুগেদার। হাসিনা রেজিমের পতনের কারণে এখন আমাদের মধ্যে কিছু হয়তো আন্ডারস্ট্যান্ডিং বা মোটিভেশনের ঘাটতি দেখা গেছে। বেশ কিছু রিউমার, আমি চাই যে সত্যটা মানুষ জানুক। ব্যক্তিগত আক্রোশ বা এসবের আপনার রেজাল্ট ভালো না। একটা আগুন লেগেছে, উনি কি করলেন, স্ট্রাইট ওয়ে সিভিল এভিয়েশনকে নিয়ে যা ইচ্ছা তা মন গড়া লিখলেন। আমি জাস্ট ওগুলা জাস্ট ওনাকে যুক্তিতর্ক দিয়ে আমি চেষ্টা করেছি। এখন আমি আসি আগুন লাগার, তারপর একজন সিভিলিয়ানের বক্তব্য বেশ ভাইরাল হয়েছে এবং অ্যাকচুয়ালি যে কোনো একটা ঘটনা ঘটলে অনেক উত্তেজনা, অনেক আশেপাশে মানুষ ভিড় করে, যে যার মতো কমেন্ট করে, মিডিয়া সেই জিনিসগুলো পাবলিশ করে এক্সপার্ট ওপিনিয়ন ছাড়াই। আপনার তখন কি হয়, মানুষের মধ্যে বিশ্বাস, তারপরে কনফিডেন্ট অনেক কিছু কমে যায়। তো দেশ তো সংকটে, হ্যাঁ, এই জিনিসটা আমরা 24/7 আপনার আমরাও কাজ করি, আমরাও ব্যস্ত থাকি। ইদানিং আমি আসলে ভেরি ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, সবকিছু অনেক কিছু বলতে চাই, বলতে পারি না, আবার অনেক কিছু বলার সময়ও থাকে না। তো আজকে আমি যে শর্টে যেটা বলবো সেটা হচ্ছে, বিমানবন্দরে আগুনটা লাগে 2:22 এবং 2:22 যে সিভিলিয়ান বলেছে কোনো ফায়ার ট্রাক ছিল না বাইরে। আচ্ছা, আগুনটা লেগেছে ওয়ালের ভিতরে। আপনার এমন একটা পজিশন কার্গো ভিলেজের, এখান থেকে আপনার একটা যদি ধোঁয়া ওঠে প্রায় আপনার টাওয়ার থেকে দেখা যায় টপ অব দি। তো সাথে সাথেই কিন্তু সিভিল এভিয়েশন রিয়াক্ট করেছে। সিভিল এভিয়েশন বলতে কিন্তু আপনার এটিসি, আপনার এয়ারপোর্ট অথরিটি, অনেকগুলো এজেন্সি, এটা আপনার চোখ এড়ানো সম্ভব না। আর যে জায়গাটা আগুনটা লেগেছে এটা হচ্ছে কি আপনার কার্গো ভিলেজের আপনার কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে, যেখানে অনেক সেন্সিটিভ দাহ্য পদার্থ থাকে। আগুনটা কিন্তু খুব ফাস্টেস্ট এটা স্প্রেড করে। তো প্রথম যে ফায়ার ট্রাক আসে নাই বাইরে থেকে, অ্যাবসলিউটলি লাই। আমি আমার নিজস্ব সোর্স থেকে খবর নিয়েছি। বিমান বাহিনীর আপনার 2টা বেজ আছে ঢাকায়, একটা হচ্ছে কুর্মিটোলা, একটা হচ্ছে তেজগাঁয়। ওখান থেকে ইমিডিয়েটলি 5টা ফায়ার ট্রাক আসছে, যারা ভিতর থেকেই আপনার
আপনার যে এয়ারপোর্টের ভিতরে যেখানে এয়ারক্রাফট গুলা পার করা থাকে, প্রথমে 3টা ফায়ার ট্রাক এঙ্গেজ হয়, ওটার সাথে বিমান বাহিনীর আরো 5টা অ্যাড হয়। তো টোটাল 8টা কিন্তু ভিতর থেকেই ফাইট করছিল ওই ফায়ারের সাথে। তারপরে সাথে সাথে আবার বাইরের সিভিল ডিফেন্স যেটাকে বলে ফায়ার ব্রিগেড, ওদেরও গাড়ি আসে। তো বাট আগুনটা এমন ভাবে স্প্রেড হয়, কারণ কার্গো ভিলেজের আপনার একটা অংশ আছে আবার অ্যাটাচ টু আদার কার্গো সার্ভিসেস। এখন এটা দুইটা কারণ হতে পারে, একটা সাবোটাইজ আর একটা হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স ক্লেম। আমি সাবোটাইজটা তদন্ত করে সবটা বের করবে, কারণ এটা আমাদের পক্ষে এখানে সম্ভব না। আমি আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম। কারণ আপনার বিগত 1 বছরে আওয়ামী স্পেন্সারদের অনেক কার্গো আপনার, আমি ইভেন এমন কিছু তথ্য জানি যে কাস্টমসের হাতে আটকা আছে 20 কোটি 25 কোটি টাকার অনেক অবৈধ মালামাল। এগুলা সব আপনার গোডাউনে আটকা, কারণ এগুলা এখন হয়তো দেখা যাচ্ছে মোবাইল এসেছে অন্য ডিক্লারেশন নিয়ে, বা এই ধরনের অনেক কিছু এসেছে যেটা কাস্টমস আগের মতো এগুলা, যেমন আওয়ামী আমলে এগুলা সব অন্য নামে বের হয়ে যেত। তো এগুলা যখন জমা হতে থাকে তখন যে ইম্পোর্ট করছে সে তাকে ইন্স্যুরেন্স দিয়ে ইম্পোর্ট করেছে। তো আপনার যখন এগুলা কাস্টমস প্রসেস আছে, আদালতে যায় বা তা অনেক কিছু হয়, তারপরে ইট টেক্স 1 year 2 years, তারপরে যদি মাল ছাড়াতে না পারে ওটা কাস্টমস ডিক্লেয়ার করে দেয়, ওটা আপনার অন্যভাবে আপনার নিলামে তোলে। এখন এমনও হতে পারে যে গত 1 বছরে আইন কানুন বা আপনার অনেক কিছু সমস্যার কারণে এইসব মাল ছাড়াতে পারছে না। হ্যাঁ, তো এখন কি হচ্ছে আপনার ওরা ইন্স্যুরেন্স ক্লেমের জন্য ইন্টেনশনালি এই কার্গো গুলা তাদের নিজস্ব জিনিস ড্যামেজ করে দিয়েছে বা কার্গো পাইল আপ হয়ে গেছে। এখন কিছু একটা করার দরকার, দে জাস্ট ওইটা সাবোটাইজ করে দিয়েছে যে তাদের মাল তো ছাড়াতে পারলাম না, এখন তো ইন্স্যুরেন্সের টাকা দিয়ে তাদের লসটা তুলে ফেলতে। সো দেয়ার আর টু থিংস ক্যান হ্যাপেন। অ্যানাদার থিং, যে কার্গো ভিলেজ দিয়ে আমরা বলেছি দিস ইজ ভেরি সেন্সিটিভ, কারণ ওখানে পার্কিং এরিয়া অনেক এয়ারক্রাফট পার্ক করে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল। তো এই জায়গাটাই ভালো না, কারণ এয়ারপোর্টটা এত ছোট। আমি যেটা দেখছি যে কার্গো ভিলেজটা কমপ্লিটলি আপনার মুভ আউট হয়ে যাওয়ার কথা, হয়তো নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে। সো আপনার এই যে সেন্সিটিভ জায়গায় আপনার যে কার্গো ভিলেজ, দিস ইজ নট রাইট পজিশন। আসলে বাংলাদেশে তো সবকিছু এখন স্থবির হয়ে আছে। তো আপনার আরেকটা জিনিস হলো যে আপনার ফায়ার হওয়ার পরে আপনার যে ওই সিভিল এভিয়েশনের 8টা ট্রাক থাকে টোটাল অ্যাজ পার আইকিউ স্ট্যান্ডার্ড। যখন আপনার ফ্লাইং ইজ অন, মানে আপনার ইন্টারন্যাশনাল ট্রাফিক আসতেছে যাচ্ছে, আপনার কিন্তু 5টা ট্রাক মিনিমাম শুধু এয়ারক্রাফটের জন্য। এখন ধরেন ওই অবস্থায় যদি কোনো একটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট করতো, আপনি কিন্তু সব ফায়ার ট্রাক একসাথে একটা পজিশনে এঙ্গেজ করতে পারবেন না, আপনাকে ইমার্জেন্সি হ্যান্ডেল করার জন্য আর আপনার বাকি 5টা রিজার্ভ রাখতে হবে। সো ইনিশিয়াল ইম্প্যাক্টটা এয়ারফোর্স এবং সিভিল এভিয়েশন মিলে করেছে। বাই দ্যাট টাইম আপনার বাইরে থেকে ফায়ার ব্রিগেড এসে অ্যাকশনে গিয়েছে। তো একজন সিভিলিয়ানের বক্তব্য যেরকম ভাইরাল হয়েছে, যেমন সিভিল এভিয়েশন তাদের ফায়ার ট্রাক ঢুকতে দিচ্ছিল না, বাইরের গাড়ি। বাইরের ফায়ার ব্রিগেড তো আপনার বাইরের থেকে ফাইট করছেই, কিন্তু ভিতর থেকে তো আপনার যারা অথরাইজ ট্রেইনড বা আপনার ফায়ার ব্রিগেডের ফায়ার ট্রাক আপনার ভিতরে যখন ঢুকবে, তার কিন্তু এই যে অ্যাপ্রন এরিয়ায় অপারেশনের লাইসেন্স আছে কিনা সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার জানা মতে আপনার আউটসাইড বা ফায়ার ব্রিগেডের এই লাইসেন্স আইকিউ বা অ্যাপ্রন এরিয়া অপারেশনের, এই যে দেখেন একটা লুপ হোল, ধরেন এয়ারপোর্ট এরিয়ায় এই যে একটা ফায়ার বা একটা ইনসিডেন্ট হয়েছে, এখন কিন্তু উচিত আপনার ফায়ার ব্রিগেডের ফায়ার ট্রাকদের যে অপারেটর বা ক্রু আছে তাদের স্পেশালাইজড টিমকে অ্যাপ্রন এরিয়া অপারেশনের ট্রেনিং দিয়ে আপনার কি বলে তাদের সার্টিফিকেট দিতে হবে। অনলি দোজ ফায়ার ট্রাক ক্যান এন্টার অ্যান্ড অপারেট, বিকজ দিস ইজ ভেরি সেন্সিটিভ এরিয়া। ও পানি মারবে এক জায়গায় বা ও যেই লাইন দিয়ে যাবে
প্রত্যেকটা গাড়ি চলাচলের জন্য অ্যাপ্রন এরিয়ায় এক একটা নির্দিষ্ট মার্কিং থাকে। ইভেন যে গাড়ি চালায়, ইভেন যে টো ট্রাক্টর চালায়, অ্যাপ্রন এরিয়া, দে আর লাইসেন্স, দে আর ট্রেন বাই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি or their representative. তো আমি পুরা ঘটনায় সিভিল এভিয়েশন বা এদের মানে এখন ব্লেম করতে চাচ্ছি না, ইট ইজ আওয়ার সিস্টেম ফল্ট। হ্যাঁ, আমাদের অনেক লুপ হোল আছে। তা এখন আমি তো একদিনে সব চেঞ্জ করতে পারি, দিজ আর হ্যাপেন্ড, অর কেউ এইসব নিয়ে চিন্তা করে নাই বা আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি নাই বলে আজকে এখন কি হয়েছে, সিভিল এভিয়েশনকে ব্লেম শুরু করেছে যে আপনার, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে আপনার সেই লেসপেন্সাররা রয়ে গেছে। কে আপনার উপর থেকে আমরা তো মনিটর করি সিভিল এভিয়েশন, বিমান, সবকিছু হাউ দে আর রানিং। এখন সিভিল এভিয়েশনের দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন জনাব বশির সাহেব, বাণিজ্য উপদেষ্টা। উনি কিন্তু এখন মোটামুটি রাজা, বিমানেরও সিভিল এভিয়েশনেরও। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ স্যার আপনার, উনি খুব সুন্দরভাবে বশির সাহেবের পক্ষে কথা বলেছেন। আমি আজকে দুইটা এক্সাম্পল দিব যে বশির সাহেব কিভাবে উনি নিজের একটা রাজত্ব, যে যায় লঙ্কা সেই বনে রাবণ। এখন পুরো বিমান বাহিনীর অফিসাররা আসেন বা তাদেরকে দায়িত্বপ্রাপ্ত, এমনকি অনেক বিমান বাহিনীর অফিসার সিভিল এভিয়েশন আসতেও চায় না। আবার হ্যাঁ, পলিটিক্যাল সরকারের আমলে অনেকে লবিং করে তারা আসে, কিন্তু এখন যারা কাজ করতেছে তারা কিন্তু বলে ভাই ছাইরা দাও বা মানে কাইন্দা বাঁচি। হ্যাঁ, বিকজ তারা অনেস্টলি কাজ করতে গেলে আগের যে সিস্টেম ব্লক সেগুলা তাদের জন্য বাধা হয়। তারা যদি প্রপারলি কাজ করতে চায় তাদের সিস্টেম ব্লক করে। তো বশির সাহেব, তো আমরা চেয়েছিলাম যে এই সরকারের আমলে সবকিছু নিরপেক্ষ হবে, সবকিছু। তো আপনার যে ইন্সপেক্টর নিয়ে কথা হয়েছে, যে বিশেষজ্ঞ বা FY বলেন, এদেরকে লেফটেন্যান্ট মুস্তাফিজ স্যার বলেছেন যে এদেরকে সরানো যাচ্ছে না। আমিও অ্যাগ্রি, আপনি সরাই দেন, কিন্তু সিভিল এভিয়েশনের মতো একটা সেন্সিটিভ জায়গায় সবাইকে একসাথে একই লাইনে সরানো যায় না। ইট হ্যাজ টু গো অন সাম প্রসেস, বিকজ সামান হ্যাজ টু কাম নিউ, তাকে ওজিডি বা ট্রেনিং করাইতে হয়, তাকে অনেক কিছু, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছরের একটা রোটেশন লাগে। এটা যদি 5 তারিখের পর থেকে শুরু হতো তাহলে ভালো হতো, বাই দ্যাট টাইম শেষ হয়ে যেত। আর সামনে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনের একটা ইন্সপেকশন আছে। এই ইন্সপেকশন যদি আপনার মার্চ মাসে হওয়ার কথা, আগামী মার্চ মাসে, যদি এর কিন্তু সিরিয়াস প্রিপারেশন, ওরা 5 বছরের বা একটা 200 পাতার একটা লিস্ট দেয় যে তোমাদের এই জিনিসগুলা আগামী 5 বছরের মধ্যে ইমপ্রুভ করতে হবে। ইটস ইন দ্য মানি, পিপল, সো মেনি থিং। তো আপনার এরা তো মনিটরিং এ আছেই, কিন্তু কাজ তো করাতে হবে এদের দিয়ে। নতুন যারা আসবে, আপনি কালকে আপনাকে বসা দিলে আপনি কিন্তু সাগরে পড়ে যাবেন, কিছু বুঝবেন না। তো এয়ারফোর্স অফিসাররা টপে আছে, তারা যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ড আছে, এভিয়েশন ব্যাকগ্রাউন্ড বা তাদের নলেজ ব্যাকগ্রাউন্ড, সো দে আর দ্য পারফেক্ট পারসন টু রান দিস ইনস্টিটিউট। এখন আমি বশির সাহেবের কথা বলি, সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বিগত লেসপেন্সারদের আপনার অনেক কন্ট্রাক্ট, অনেক আপনার ব্যবসা বাণিজ্য, এরা ওদেরকে টাইট দেওয়া শুরু করছে যে এদেরকে বাতিল করে নিউট্রাল যারা, কারণ আপনার ওরা তো আপনার 10 টাকার কাজ 1 টাকায় নিয়ে নিছে, বা 10 টাকার কাজ 1 টাকায় করে, বা ওদের মানে আপনার ওই জায়গাটা মাফিয়া বানায় ফেলছে। কারণ মাফিয়া বলতে কি, সিভিল এভিয়েশনে আপনারা পদ্মা সেতুর সম্বন্ধে সবাই জানেন যে 35,000 কোটি টাকার পদ্মা সেতু টাকা চুরি হয়েছে, আরো 30,000 কোটি টাকা। আপনাদেরকে একটা কথা বলি, সিভিল এভিয়েশন 1 বছরে 60 থেকে 70,000 কোটি টাকা রোটেশন হয়। মানে ধরেন এই কাজ ওই কাজ, আপনার বিভিন্ন রকম ট্যাগ, অনেক কিছু। সো আপনারা পদ্মা সেতু সম্বন্ধে জানেন, কিন্তু সিভিল এভিয়েশনের যে আপনার ভিতরে যে কত রকম দুর্নীতি হয়, এখন যদি আপনি কাজ আটকায় দেন, বা এখন যারা নতুন গিয়েছে সিভিল এভিয়েশনের কর্মকর্তা, তারা যদি সব এখন প্রপারলি করতে যায়, তাদের তো অনেক বদনাম হবে, তাদের অনেক মাফিয়ারা আপনাকে টিকতে দিবে না ওখানে, বা থাকতে দিবে না। তো আমি দেখতেছি এই মাফিয়া চক্রই এখন আপনার একটা সিভিল এভিয়েশনের সিরিয়াল কর্মকর্তাদের নিয়ে যারা অনেস্টলি কাজ করতেছে, তাদেরকে আপনার কি বলে ব্ল্যাকমেইল করার জন্য উঠে পড়লেন, এবং কাউকে বিশ্বস্ত কাউকে দিয়ে এগুলা করাচ্ছে, সো দ্যাট
ইট গেটস ভ্যালুড। তার মানে কি দাঁড়াইলো, সাবোটেজটা এটা কি ধরনের সাবোটেজ? এই মাফিয়ারাই কিন্তু ধরেন আগুন লাগাইছে, এবং এরা কাউকে, আমাকে বা আপনাকে, যারা আমরা, আমাদের কথা আপনারা যারা এই 16 বছর শুনেছেন, তাদেরকে দিয়েই এই বিশ্বস্ততা তৈরি করার চেষ্টা করতেছে। এখন বশির সাহেব কি করেছে, আমি দুইটা এক্সাম্পল দিব, আগে বলেছি। এই যে আওয়ামী লীগের আমলে যত ব্যবসা বাণিজ্য ছিল, সিভিল এভিয়েশন এদের ব্যবসা ক্যান্সেল করে দিচ্ছে বিভিন্ন রেগুলেশনের, কারণ সিভিল এভিয়েশন চাইলে কিন্তু আপনাকে ধরতে পারে, অনেক রেগুলেশন আছে, অনেক ফাঁক ফোকর আছে, এইগুলাই এতদিন হাসিনা আমলে ওরা ওই গ্যাপ গুলা আপনার নেগোসিয়েট করে ম্যানেজ করতে। তো সিভিল এভিয়েশনের কাছে তো আপনার মানে ল আছে, তারা ধরতে পারে, এবং ওইসবের কারণে ওদেরকে বাতিল করে দিচ্ছে। কিন্তু বশির সাহেব একটা নির্দেশনা জারি করেছেন, এখন কোন নতুন যারা আগে ছিল তারা এগুলা কন্টিনিউ করবে ব্যবসা, এবং বা নতুন কোন টেন্ডার বা ইয়া হলে, সিভিল এভিয়েশন কিন্তু টেন্ডারও করেছে ওদের বাতিল করার জন্য, এবং প্রকৃত যারা সত্যিকারী ধরেন বিভিন্ন রকমের কন্ট্রাক্ট, ধরেন এই যে লাইট লাগানো, তারপরে আপনার এই যে ব্যাগেজ সেকশন, আপনার লাউঞ্জ, সো মেনি থিং, ওইখানে কত রকমের ব্যবসা আছে, বা একটা ইনস্টলেশন বানানো। ধরেন আপনার সিভিল এভিয়েশনে যারা কাজ করতেছিল কাজ করতে পারে না, বা তাদের টাইম পার হয়ে গেছে কন্ট্রাক্টের, সব বাতিল করে দিচ্ছে। কিন্তু বশির সাহেব কি করছে, একটা আদেশ জারি করে দিয়েছেন যে না, আগে যারা আছে তারাই কন্টিনিউ করবে, এখন নতুন কিছু করা যাবে। তাহলে উনি কার স্বার্থটা রাখলেন বলেন? দ্বিতীয় আর একটা কাজ করেছেন, গত যেদিন আগুন লাগলো, গত সপ্তাহ থেকে আই ওয়াজ ভেরি মাচ এঙ্গেজ হোয়াট ইজ গোয়িং অন ইন বিমান, এবং আমাকে বিমানের অনেক সিনিয়র পাইলট, অনেক জুনিয়র পাইলট কন্টিনিউয়াস আপডেট দিচ্ছে যে বিমানের ডাইরেক্টর ফ্লাইট অপারেশন চেঞ্জ হবে, বশির সাহেব নিজের লোককে বসানোর জন্য কি কি ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছে। উনি কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, ইংরেজিতে কথা বলে, ব্যবসায়ী মানুষ, নিজের কিন্তু একটা এয়ারলাইন্সও করছে এই সিভিল এভিয়েশন। হ্যাঁ, উনি কিন্তু হাসিনার আমলে আপনার নিজে একটা এয়ারলাইন্স করার জন্য সিভিল এভিয়েশনের দরখাস্ত দিয়েছিল, এবং হাসিনার আমলে ওই প্রসেসটা অনেক দূর আগায় গেছে। একটা এয়ারলাইনের পারমিশন নিতে 2 থেকে 3 বছর লাগে, বিভিন্ন স্ট্রাকচার বানাইতে হয়, বিভিন্ন স্ট্রাকচারের আপনার গ্রহণযোগ্যতা দেখাইতে হয়। এখন উনি নিজে বিমান উপদেষ্টা, উনি নিজে সিভিল এভিয়েশন এরিয়া, ওনার নিজের এয়ারলাইন্স আছে, বানাচ্ছেন, এবং লাইসেন্সের প্রসেসিং এর জন্য উনি বিভিন্ন রকম আপনার প্রেশার ক্রিয়েট করেন, মানে ওনাকে, বা উনি কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, আমি আগে বলছি, উনি কিন্তু কাগজে কলমে কিছু করেন না। ওই যে মুস্তাফিজ স্যার একটা কথা বলছে, যে লেফটেন্যান্ট মুস্তাফিজ বলছে যে মুকিত নাকি আপনার তার এয়ারলাইন্স দেওয়ার জন্য ওই বশির সাহেবকে বলছে যে তাহলে এই ইন্সপেক্টরদের রাখতে হবে, নাহলে তার এয়ারলাইন দেওয়া যাবে না। ইটস অ্যাবসলিউটলি লাই। কারণ আপনার এই যে ইন্সপেক্টর বলেন, এরা কিন্তু চুক্তিভিত্তিক, এরা সবাই কিন্তু এভিয়েশন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন রকম আপনার মানে লং টাইম তো, বাট এর মধ্যেও যখন একটা সরকার থাকে তখন কি হয়, অনেক বিভিন্ন বাইপাস করে, হয়তো তার চেয়ে অভিজ্ঞ লোক আছে, তাদের না নিয়ে হয়তো তিনি এরকম লোক আছে, এদেরকে সরানো দরকার। কিন্তু এই মুহূর্তে আপনার যখন আইকিউ ইন্সপেকশন, ইট ইজ এ মানে সুইসাইডাল, আপনার হবে কি যে ওই আপনার এদেরকে সরাতে গেলে আপনার পুরা আপনার দেশের উপর গিয়ে পড়বে, এবং এরা কি করছে, সিন্ডিকেটটা এই আপনার পুরা জিনিসটা ব্লক করে রাখছে। তো এখন বশির সাহেবকে যখন বশির সাহেব এটাকে কি বানালো, যে ওনার লাইসেন্স দিবে এই শর্তে আপনার এই যে ইন্সপেক্টরদের রাখতে হবে। ভেরি ফানি, একজন মানে উপদেষ্টার সোর্স থেকে যখন এইসব বের হয়। তো প্রথমে তো উনি আমেরিকাতে ব্যবসা প্রোটেক্ট করতেছেন সিভিল এভিয়েশনে। দ্বিতীয় কাজ যেটা আমি বলতেছিলাম, সেখানে উনি কি করলেন, 3 জন পাইলটের নাম বিমান থেকে পাঠাইছেন, যে এদেরকে এরা হলো প্রবেবল আপনার ডাইরেক্টর ফ্লাইট। 3 জনের মধ্যে 3 জনই হাসিনার ভিভিআইপি ক্লিয়ারেন্স, মানে হাসিনার মানে বিশ্বস্ত, বা হাসিনার বিমান চালাতে আপনার যাদেরকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়, ধরে নেবেন বাপ দাদা 14 গোষ্ঠী আপনার
মানে আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। তো তিনজনই কিন্তু হাসিনা ভিভিপি ক্লিয়ারেন্স। আচ্ছা, এর মধ্যে হয়তো একজন আছেন, আছে না, একটা টেন্ডার যখন সাবমিট করা হয় তখন বিশ্বস্ত যে থাকে বা যাকে দেওয়া হবে তাকে রেখে আবার দুর্বল দুটা, মানে বাংলাদেশে যেটা হয়। তো উনি জানেন উনি ক্যাপ্টেন আমিনুলকে ডাইরেক্টর ফ্লাইট অপারেশন বানাবেন। এই ক্যাপ্টেন আমিনুল নামে এই 15 তারিখে একটা গ্রস বিহেভিয়ার ভায়োলেশন হচ্ছে, যেটা বিমান নিজে তদন্ত করতেছে। এই অবস্থায় তার নাম সিভিল এভিয়েশনে পাঠানো হয়েছে যে ডাইরেক্টর ফ্লাইট অপারেশনের জন্য, এবং সিভিল এভিয়েশন তার নিয়ম অনুসারে বিমান যখন কাউকে প্রপোজ করে তার ইন্টারভিউ নেয়, পরীক্ষা নিয়ে আপনার বিমানকে পাঠাই দেয় যে হ্যাঁ এই 3 জনের আমরা করেছি, তাদের এই মার্ক, এবার তোমরা সিদ্ধান্ত নাও কাকে বানাবো। আচ্ছা, পরীক্ষাটা নিয়েছে, হ্যাঁ মোস্তাফিজ খানের সাথে একমত যে এই লেসপেন্সাররা সবই তাদেরই আপনার এখনো সব সেট আপ আগের মতো নিয়ে আছে, শুধু উপরের দিকে কিছু বদল হয়েছে। পরীক্ষাটা নিয়েছে জনৈক আপনার ইন্সপেক্টর, ওনার নাম শ্রদ্ধেয় সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা, এবং ওনার নলেজ আমি সারা জীবন মানে স্বীকার করি যে হি ইজ ভেরি নলেজেবল। সিভিল এভিয়েশন বা বাংলাদেশ এভিয়েশনে ওনার অনেক অবদান আছে, কিন্তু উনি হচ্ছেন যে 100-200% আওয়ামী লেসপেন্সার। কিভাবে? আমরা যখন আমার কিন্তু সিভিল এভিয়েশনে আসা ওনার হাতে করে দিই, কিন্তু একটা সময় দেখা গেছে 2014 পরে ওনাকে যখন আমি কখনো ফোন দিতাম, ওনার মোবাইলে রিংটোন বাজতো এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিবের সেই বক্তৃতা, মানে সাচে পিওর আমি আপনার ব্যাকগ্রাউন্ড। সরি স্যার, আমি আপনার নামটা নিলাম না, উইথ ডিউ রেসপেক্ট। আমার মনে হয় স্যার আপনার এখন চলে যাওয়া উচিত সিভিল এভিয়েশন থেকে, বিকজ নলেজ বা এক্সপিরিয়েন্স মোটামুটি সবারই আছে। আমরাও আপনার অনেক পরে বিমান বাহিনী থেকে বেরিয়েছি, আমি কিন্তু হেভি জেট ক্যাপ্টেন ছিলাম, ফ্লাই করেছি স্যার, আপনি খুব ভালো করে জানেন। তো আপনি জানেন, আপনার হয়তো তিনি জানেন বা সিভিল এভিয়েশনের লোকজন জানেন আমি কার কথা বলছি। তো উনি পরীক্ষা নিয়েছেন বিমানের এই যে ডাইরেক্টর ফ্লাইট অপারেশন, এবং যাকে আপনার প্ল্যান ডাইরেক্টর ফ্লাইট অপারেশন বানাবে তাকে বাকি 3 জন থেকে 0.5 মার্ক বেশি পেয়েছে। মানে আপনার টেন্ডার যখন হয় বাংলাদেশে কি হয় যে আপনার একটা সিস্টেম আছে যে যাকে বানাবো বাকি 2 জন কম হবে, ওটা আগে সেট করা থাকে। তো ক্যাপ্টেন আমিনুল সাহেব 5.5 মার্ক, কিন্তু ক্যাপ্টেন আমিনুল আন্তর্জাতিক নিয়ম অনুসারে ওনার চাকরি থাকার কথা না। উনি একটা ফ্লাইটে একটা ফার্স্ট অফিসারকে মা বাপ তুলে গালি দিছে, এবং উনি বলছেন যে আমি দেখে নিব। উনি নাকি খুব পাওয়ারফুল, মানে বশিরের লোক, ওই যে উপদেশটা দেখে নিবে। আমি আজকে লাইভ করলাম, কারণ এখনো ডাইরেক্টর ফ্লাইট অপারেশনের অ্যানাউন্সমেন্টটা হয় নাই। আমি যাকে ইনফরমেশনটা শেয়ার করার কথা তাদেরকে করেছি। আমি আগামও তারা খালি বলছে যে তাদের হাত পা বাঁধা, তারা কিছু করতে পারবে না, বশির সাহেব যা চাবে তাই হবে। বিমানের যে 3 জনের নাম পাঠানো হয়েছে সেই 3 জনের মধ্যে একে বানানোর জন্য আপনার সমস্ত প্রসেস ঠিক করেছে, এবং এর পরীক্ষাও নিয়েছে। কিন্তু ওই যে আমার শ্রদ্ধেয় স্যারের কথা বললাম, তো আপনারা পুরো সিস্টেমটা বুঝতে পারছেন যে কিভাবে বশির সাহেব সবকিছু আপনার স্টাক করে রাখছে। আপনি কোনো কাজ করতে দিচ্ছে না। উনি ওনার নিজস্ব একটা মতামত, নিজস্ব একটা বলয় তৈরি করছেন। উনি নিজে ব্যবসা করেন, নিজের এয়ারলাইন্স আছে। উনি তো আপনার বিমান বা সিভিল এভিয়েশনের দায়িত্ব নিতে পারে না। ওনার লোকজন সিভিল এভিয়েশনে গিয়ে এখন মাস্তানি করে, তাদের জন্য কোনো কাজই করা যাচ্ছে না, বিমানে বলেন সিভিল এভিয়েশনে বলেন। এবং যদি ক্যাপ্টেন আমিনুল হয়ে যায় তাহলে আপনারা ধরে রাখেন, আমি জানি এই লাইভের পরে সামথিং উইল চেঞ্জ। আমি এখন প্রবাবল ডিএফও বা ডাইরেক্টর ফ্লাইট অপারেশন বিমানে কে হবে সেটার নাম আমি বলতে চাচ্ছি না, বা যদি আমিনুল না হয়, বিমানে এমনও পাইলট আছে যারা হাসিনার আমলে চাকরিচ্যুত হয়েছে, অনেক সিনিয়র। আপনারা তাদের নাম পাঠান নাই, ইট মিনস এটা তাহলে তার মানে দাঁড়াইলো কিন্তু আপনারা সেই হাসিনারই পারপাস সার্ভ করতেছেন।
সো বশির সাহেবকে বলবো, ইউ জাস্ট গেট দ্য হেল আউট অফ বিমান সিভিল এভিয়েশন। হ্যাঁ, লেট সামবডি, বিকজ আপনি ব্যবসা করেন, আপনার নিজের এয়ারলাইন্স এর জন্য আপনি দাঁড়া করাচ্ছেন, সুতরাং ইউ ডোন্ট ডিজার্ভ, বিকজ ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, get the hell out of বিমান and civil aviation. Let people run the show. আজকে যদি সিভিল এভিয়েশন বা বিমান কোনো মানে ঘাপলা করে, এখন হচ্ছে ইন্টারিম টাইম, আমরা এরা কিন্তু সবাই অনেস্টলি এবং ভালোভাবে কাজ করার জন্য কাজ করবে। এখন কিন্তু আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, কিন্তু আপনাদের কারণেই বা আপনার কারণেই কিন্তু এরা কোনো কাজ করতে পারতেছে না, কোনো অ্যাকশনে যেতে পারতেছে না। মানে আপনার যে শো রান করবে, আপনি সবকিছুতে নিজের লোকের বলয় সৃষ্টি করছেন। তো আমার আজকের এই লাইভে আসার মেইন কারণ হচ্ছে, আগুন লাগার কারণ দুইটা হতে পারে। একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ক্লেম, অনেক কার্গো আটকায় গেছে, কাস্টমসও আপনারা অনেক কিছু ছাড়তেছে না, কেউ এখন দুর্নীতি করতে সাহস করতে পারতেছে না। সো আপনার সবকিছু প্রসেসের মধ্যে গেলে আপনার কিন্তু টাইম ডিলে বাড়বে। আর বাংলাদেশে তো এই আপনার অবৈধ ঘোষণা দিয়ে মালামাল আনার ব্যাপক প্রচলন আছে। সো একটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ক্লেম, আর একটা হচ্ছে গিয়ে এই যে সিভিল এভিয়েশনের মাফিয়ারা এখন বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য হতে বাধা পাচ্ছে। তো ওরা চাইতেছে যে এখন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কয়েকদিন আগে কিন্তু বদল হয়েছে। আই টুক এ চ্যালেঞ্জ যে হি শুড বি রিমুভ, এবং আমি আমার তরফ থেকে যা করার আমি করেছি। সুতরাং আমি দেশের জন্য, ভালোর জন্য যদি কাউকে প্রোটেক্ট করতে হয়, এখন হাসিনার সাথে কাজ করছে তো সবাই, সরকারের সবাই কাজ করছে, বাট যারা সরাসরি দুর্নীতি বা অন্যায় অবিচার করছে তাদের তো আমরা ছাড়তেছি না। কিন্তু হাসিনার আমলে ইউনিফর্ম পরে কাজ করছে, সে হাসিনার স্পেন্সার, হাসিনার আমলে যে খুন খারাপি করছে সেও হাসিনার স্পেন্সার। তো আমরা সব একসাথে মিলাই ফেলতেছি না। তো ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য। আমি চাই যে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু এরকম কাদা ছড়াছড়ি বা আননেসারি আপনার ব্লেম গেম করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো দরকার নাই। এবং আমি অনুরোধ করবো শেষবারের মতো, বশির সাহেব, ইউ শুড গেট দ্য হেল আউট অফ সিভিল এভিয়েশন এন্ড বিমান। থ্যাংক ইউ।